লেখিকা সুজাতা ভট্টাচার্য দেবের ফাগুন কথা। না মম, আমি কিন্তু কাল তোদের সাথে বেরোবো না। তুই জোর করেছিস বলে আসতে বাধ্য হয়েছি এখানে, কিন্তু কাল আমি তোদের দলে কিছুতেই ভিড়তে পারবো না। প্লিজ ছেড়ে দে আমাকে। দা ভাই, কতদিন আর কতদিন চালাবি এইভাবে, সব ছেড়ে সব ভালো লাগাগুলো থেকে দূরে সরে? আমার তো ছোটবেলা থেকেই ভালো লাগে না এসব মম, তুই তো জানিস সবটা। নিজেকে কত ভুল বোঝাবি, আর আমাদের কাছেই বা কত মিথ্যে বলবি দাদা ভাই। প্লিজ মম, কালকের দিনটা আমাকে একা ছেড়ে দে প্লিজ। পরশু তোদের সাথে জঙ্গল সাফারিতে যাব, প্রমিস। কিন্তু কাল গেলে তোর ভালো লাগতো রে, সবাই মিলে হইচই নাচ গান খাওয়া দাওয়া হতো, কত মজা। মম, অন্য কোনো দিন হলে তোকে এত বলতে হতো না, কালকের দিনটা না। ওকে, আর বলবো না তোকে কিছু। গুড নাইট, শুয়ে পড় গিয়ে। সাক্ষ্য ঘুমোতে পারবে না তুই ঘরে গিয়ে আলোটা না নেভালে। অন্বেষার মা কতবার করে ফোনে বলেছিল তোকে যেন অবশ্যই নিয়ে যাই। এবার কাল আমাকেই গিয়ে একগাদা মিথ্যে বলতে হবে। ধুর। আমি আর্য রায়, কলকাতার এক নামী কলেজের অধ্যাপক আমি। মোম আমার যমজ বোন, আমার চেয়ে পাক্কা 6.5 বছরের ছোট। এমা, এত ছোট হওয়া সত্ত্বেও যমজ বলছি কেন? কারণ বয়সের পার্থক্য বিস্তর হলেও আমরা হুবহু একই রকম দেখতে, তাই আত্মীয় বন্ধু অনেকেই আমাদের যমজ বলে। সে যাই হোক, আপাতত মোমের প্রচণ্ড জেদ আর কান্নাকাটির ঠেলা সামলাতে আমি ওর এবং ওর বন্ধুদের সাথে ডুয়ার্স বেড়াতে এসেছি। মোম, যার আসল নাম মৌমিশ্রী, সে এখন ফিজিক্স অনার্স 2য় বর্ষের ছাত্রী। ওর বন্ধুরাও বেশিরভাগই তাই। ডুয়ার্সের মূল লোকালয় থেকে বাইরে একদম ফাঁকা মাঠের মধ্যে মূর্তি নদীর ঠিক ধারেই ছবির মতো সুন্দর একটা ছোট্ট রিসর্টে এসে উঠেছি আমরা। 3 দিকে ছোট্ট ছোট্ট চা বাগান, আর সামনে অনেকটা খোলা জমি পেরিয়ে মূর্তি নদীর বাঁধ। সেই টপকে গেলেই সামনে আদিগন্ত বিস্তৃত প্রান্তরের মধ্যে দিয়ে তীর করে বয়ে চলা আদুরে নদী মূর্তি। ওই পারে নদীর চর পেরিয়ে চাপড়ামারি অভয়ারণ্যের ঘন জঙ্গল। নদীর বাঁধের ওপর রিসর্টের যে মাচাটা করা আছে, চাঁদনি রাতে ওখানে বসে মাঝরাতে নাকি উল্টো দিকের চড়ায় জল খেতে আসা বন্য জন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু কখনো কখনো ওরা নদী পেরিয়ে এদিকের চরেও চলে আসে, তখন পালাতে হয় মাচা থেকে সোজা রিসর্টের মধ্যে। কাল দোল পূর্ণিমা। কলকাতায় দোলের সময় থাকি না বিগত 6 বছর ধরে। দোলের আগের ও পরের মিলিয়ে বেশ কটা দিন আমি স্বেচ্ছা নির্বাসনে থাকি। বাড়িতে লোক বলতে আমি, বাবা, মা আর মোম। বেশ খোলামেলা পরিবেশ আমাদের বাড়ির। সবার কথা সবাই শুনি, সবাই মানি। আর আমাদের 4 জনের মধ্যে সিক্রেট বলতে তেমন কিছুই নেই। কেউই কোনো কথা বেশি দিন পেটে চেপে রাখতে পারি না, বা বলা ভালো, চাই না। সবার মধ্যে আমি আবার বরাবরই একটু ভাবুক প্রকৃতির মানুষ। কারো কষ্ট দেখলে, কাউকে আঘাত পেতে দেখলে আমার মন খারাপ হয় খুব। বাবা বলেন ওভার সেন্সিটিভ ছেলে, মা বলে পাগল, আর মোম বলে আমি নাকি বড্ড উত্তম সৌমিত্রের যুগের, একদম সেকেলে টাইপ। কিন্তু ওদের বোঝাই কি করে? সে যাই হোক, ঘুমোতে যাই, না হলে সাক্ষ্য অর্থাৎ মোমের বয়ফ্রেন্ডই ঘুমোতে পারবে না। আমার ঘরে ঢোকার অপেক্ষায় আলো জেলে বসে আছে সে বেচারা। গুড মর্নিং দা ভাই। গুড মর্নিং। তুমি সত্যি যাবে না আমাদের সাথে? না রে, তোরা যা, মোমকে নিয়ে আমি একটু নদীর ধারে গিয়ে বসবো। ইস, কত ভাবলাম মোমের দা ভাইকে এবারে খুব করে রং মাখাবো বলে মুখটা দুঃখ দুঃখ করে চলে গেল তিথি। তিথি মোমের স্কুলের বন্ধু আর আমার কলেজের স্টুডেন্ট। ও আমার ওপর ক্রাশ খেয়ে আছে সে কবে থেকে। বড্ড পাকা মেয়ে। যাই হোক, একে একে ওদের সবাই এসে আমাকে জিজ্ঞাসা করলো, সাধলো অনেক করে যাবার জন্য, কিন্তু আমার মন কিছুতেই চাইল না ওদের সাথে দোল খেলতে যেতে। আসলে ওদের এক বন্ধু অন্বেষা, তার বাড়ি এখানে, বিরাট বড় বাড়ি নাকি। তবে ও কলকাতায় মামা বাড়িতে থেকে পড়াশোনা করে, আর ওর বাবা মা থাকেন এখানে। সেখানে দোলের নেমন্তন্ন পেয়ে কলকাতা থেকে এদের 11 জনের দলটা এসেছে। বেশ সকাল সকাল ব্রেকফাস্ট করে হই হই করতে করতে সবাই বেরিয়ে গেল, সাদার ওপর ছোপ ছোপ জামা কাপড় পরে। এটাই নাকি ওদের আজকে ড্রেস কোড। সাথে কারো চোখে বড় বড় চশমা, কারো নকল চুল।
ভয়ানক হাসি পাচ্ছিল আমার এই বাচ্চাগুলোকে এমনভাবে সাজতে দেখে। কিন্তু যাই হোক, ওরা বেরিয়ে যাবার পর আমিও ধীরে ধীরে রিসর্ট থেকে বেরিয়ে আবার মূর্তির ধারে চললাম। দুপুরে রিসর্টের ছেলেগুলো আমাকে একা দেখে ঘরে এসেছিল। আমি ওদের সাথে রং খেলবো কিনা জিজ্ঞাসা করতে রঙে আমার অ্যালার্জি আছে বলে কাটালাম তাদের। দুপুরে লাঞ্চ করছি, মোমের ফোন এলো। দা ভাই কি করছিস? এই তো লাঞ্চ করছি। বরলি মাছের চচ্চড়ি আর পাঁঠার মাংস রান্না যা করেছে না ছেলেটা! ইস দা ভাই, একটু ফেলে খাস কিন্তু। এই যেখানে গেছিস সেখানকার খাবারে মন দে, আমার খাবারে লোভ দিচ্ছিস কেন? আসলে এখনো খেতে দেয়নি তো, তার মধ্যে তুই যে আইটেমের নাম শুনিয়ে দিলি। কেন খেতে দেয়নি কেন? এই মোম, তুই কি ভাং খেয়েছিস? সেটা কি জিনিস রে? মোম, ভালো হবে না বলছি। সাক্ষ্যকে ফোনটা দে তো। কে সাক্ষ্য? আমি এখন নাচছি। ফোন রাখ, আমি দেখছি। মোমের কথার ধরনে মনে হলো ভাং খেয়ে বেসামাল হয়ে গেছে। কেমন হিহি করে অদ্ভুতভাবে হাসছিল। কাউকে দরকার ওকে সামলানোর জন্য, না হলে কি যে করে ফেলবে। বারবার বারণ করে দিলাম ওসব খাবি না, অজানা অচেনা জায়গা, দুম করে দরকার লাগলে আমিও যেতে পারবো না। ঠিক কথা শুনলো না আমার। উফ, এবার দেখি ওদের কাকে পাই ফোনে। সব কটার এমন অবস্থা হলে তো বড় মুশকিল। সাক্ষ্যকে ফোন করলাম, ধরল না। তিথির নাম্বারটা দিয়েছিল, খুঁজে খুঁজে ফোন লাগালাম, বেজে গেল। আরও দুজনের নাম্বার ছিল, খুঁজে খুঁজে রাতুলের নাম্বারটা পেলাম, ফোন করলাম কিন্তু না, রাতুলের নাম্বার নট রিচেবল বলছে। এবার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমি কেন যে ঠিকানাটা নিলাম না তাই ভাবছি। অস্থিরতাটা কাটাতে খেয়ে উঠে একটু বসেই আবার গেলাম নদীর ধারে। আজকে রিয়েলাইজ করলাম এই জনশূন্য নদীর ধারটাই এতদিন আমার দরকার ছিল। এতগুলো বছরের মানসিক ক্লান্তি, কেমন হালকা লাগছে মাথাটা। ফুসফুসে অনেক বছর পর যেন হাওয়া ভরছে হু হু করে। না, মোমকে একটা থ্যাঙ্কস দিতেই হবে। পাগলিটা জোর করলো বলেই তো এলাম। ভাবনায় ছেদ ফেলে আর্যর ফোনটা বেজে উঠল। মোমের ফোন হবে এই আগ্রহে ফোনটা পকেট থেকে বের করতে অচেনা নম্বর দেখে একটা বিরক্তি খেলে যায় আর্যর চোখে মুখে। কলটা রিসিভ করে না সে, কিন্তু আবারও কল সেই একই নাম্বার থেকে। অনেকক্ষণ রিং হবার পর কি মনে করে ফোনটা ধরল। হ্যালো, আপনি কি মৌমিশ্রীর বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর দাদা বলছি। আপনি কে বলছেন? আমি অন্বেষার বাড়ি থেকে বলছি। মৌমিশ্রীর শরীরটা হঠাৎ একটু খারাপ করেছে। আপনি একবার আসতে পারবেন? কি হয়েছে ওর? আর ওর বাকি বন্ধুরা কোথায়? ওদের কাউকে ফোনে পাচ্ছি না কেন? না না, তেমন সিরিয়াস কিছুই হয়নি, তবু আপনি একটু আসলে সুবিধা হয়। আমি এই নাম্বার থেকে আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ, পাঠান। আমি যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। তাড়াতাড়ি রিসর্টে ফিরে ওখানকার কেয়ারটেকার ছেলেগুলোকে একটা গাড়ির ব্যবস্থা করতে বলে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম আমি। এর মধ্যে অন্বেষার ফোন থেকে অ্যাড্রেসটাও এসে গেছে। রিসর্টের ওদের সব ঘটনা বলে অ্যাড্রেসটা দেখাতে ওদেরই একজন বলল গাড়ি পেতে টাইম লাগবে, তবে আমাকে ওর বাইকে করে নিয়ে যেতে পারে, তাতে তাড়াতাড়ি হবে। অগত্যা বাইকই ভরসা। অন্বেষাদের বাড়ি পৌঁছতেই গেটের সামনে থাকা দারোয়ান দরজাটা খুলে দিল। রিসর্টের ছেলেটা আর ভেতরে গেল না, শুধু বলে গেল, দরকার পড়লে ফোন করে দিও দাদা, কাছাকাছি আছি আমি। বিরাট লনে দোল খেলার ব্যবস্থা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র। সেই লনটা পেরোতেই দেখলাম একটা ছেলে এগিয়ে এলো আমার দিকেই। জিজ্ঞাসা করলো, তুমি কি মমদির দাদা, মানে আর্যদা? হ্যাঁ তুমি, এসো আমার সাথে। আমি মৃগাঙ্ক। পোর্টিকো থেকে বিরত কাঠের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকেই একটা বড় হল ঘর। সেটা পেরিয়ে যেতে যেতে একটু থতমত খেয়ে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মোমের? চিন্তার টেনশনে হতে থাকা আমার বুকে ঢিপ ঢিপ শব্দটা একটু খেয়াল করলে বুঝি শুনতে পেত ছেলেটা। তেমন কিছু না, একটু সিদ্ধি দেওয়া শরবত খেয়ে মাথাটা ঘুরে গেছিল। লেবুর জল টল খেয়ে এখন একদম ঠিক আছে। ইস, আমি বারবার মানা করেছিলাম, ভাং সিদ্ধি এসব ওর সহ্য হয় না। চিন্তা করো না দাদা, এখন ঠিক আছে একদম। এই যে এই ঘরে আছে, তুমি যাও। আমি সাক্ষ্যদা রাতুলদাদের বলি যে তুমি এসেছো।
একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে দরজাটা দেখিয়ে দিল মৃগাঙ্ক। আমি আর কোনো দিকে না তাকিয়ে ঘরে ঢুকে গেলাম হন্তদন্ত হয়ে। দেখলাম মোম বসে আছে খাটের ওপর, অন্বেষার সাথে বেশ হেসে হেসেই কথা বলছে। কিসের একটা গ্লাস ওর হাতে। আমাকে দেখে অন্বেষা চুপ করে গেল। আমি সোজা মোমের সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? এই অবস্থা কেন চোখ মুখের? কিছু না, ওই একটু। আমাকে দেখে বেশ থতমত খেয়ে গেছে মোম। কি একটু? কি খাচ্ছিস গ্লাসে? ওটা ওষুধ? না না, দুধ। দুধ? কেন, কি হয়েছে তোর ঠিক? ঘটনাটা কি ঘটেছিল? চুপ করে কেন মোম, কি হয়েছে বল? তেমন কিছু না দাদা ভাই, ওর একটু মাথা ঘুরে গেছিল, ও আমরা সামলে নিয়েছি ওকে। তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো না, বলে উঠল অন্বেষা। দেখলাম কথাটা বলতে বলতে একবার চোখাচোখিও হলো দুই বন্ধুর। অনু অর্ধ সত্য মিথ্যের চেয়েও খারাপ, এটা ছোট থেকে শেখায়নি আমি তোদের দুই ভাই বোনকে? বসো আর্য, তুমি মোমের দাদা তো? হ্যাঁ, আপনি? আমি অন্বেষার মা। এই বাচ্চা ছেলে মেয়েগুলো তোমাকে ঘটনাটা বলতে ভয় পাচ্ছে, তাই তোমার ফোনটা ধরেনি এরা কেউ, আর নিজেরাও তোমাকে ফোন করে জানায়নি। আমার কাজের একটি মেয়েকে দিয়ে তোমায় ফোন করিয়ে ডেকে পাঠিয়েছে, তাও আমার কথায়। আর তুমি আসতেই আমার ছেলে মিঙ্কো ছুটেছিল আমাকে ডাকতে। সে যাই হোক, ঘটনাটা আমিই বলি তোমায়। সকালে এসেছে ওরা রং খেলতে, আমাদের সামনে লনেই খেলছিল সবাই মিলে। কখন যেন মিনকো আর অনু আমার ড্রাইভারকে ম্যানেজ করে সিদ্ধি জোগাড় করে রেখেছিল, আমি জানতাম না। আমি বাদাম শরবত পাঠাই বাড়ির থেকে, ওরা তাতে সিদ্ধি মিশিয়ে দেয়। এবার সবারই কম বেশি নেশা হয়েছে, আর ওরা তেমনই আচরণ করছে। তখন আমার নিজের একটা বুটিক আছে, ইন্টারন্যাশনালি ট্রেড হয় সেখান থেকে, অনেকে কাজ করে, তো আমি সেসব নিয়ে ব্যস্ত ছিলাম ঘরে। আমাকে গিয়ে এই খবরটা দেয় আমার বুটিকেই কাজ করা একটি মেয়ে। আমি যখন জানতে পারি তাড়াতাড়ি হাতের কাজ ফেলে ছুটি, সামনে যে কজনকে পাই তাদের বকাঝকা দিয়ে ঘরে এনে বসাই। মিনকোকে অনুর কথা জিজ্ঞাসা করলে বলে অনু মোম আর কিছু বন্ধুদের নিয়ে বাড়ির পেছন দিকে আমাদের যে পুকুরটা আছে সেখানে গেছে। বুঝলাম ওখানে পুকুরের চারপাশ দিয়ে লাগানো ফুল গাছগুলোই ওদের প্রধান আকর্ষণের ব্যাপার। সেলফি তোলা, জগার্স ট্রাকটা ধরে চারিদিকে হাঁটা, এসবই করছে ওরা। তাও মনে কেমন একটা খটকা লাগলো। যতই হোক, সিদ্ধির নেশা তো ছাড়েনি। আর পুকুর ধারে আমার ওই মেয়েটিকে পাঠাই ওদের ঘরে ডেকে আনতে। ও পেছন দিকে যেতেই নাকি দেখে সাক্ষ্য ঝড়ের বেগে দৌড়ে আসছে বাড়ির দিকে। মেয়েটি পথ আটকে জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে ওদের একজন পুকুরে পড়ে গেছে, কিন্তু ওরা কেউ সাঁতার জানে না, তাই ওকে তুলতে পারছে না জল থেকে। আমার কর্মচারী মেয়েটি দৌড়ে গিয়ে দেখে মাঝ পুকুরে হাবুডুবু খাচ্ছে একটা মেয়ে। ভাগ্যক্রমে ও সাঁতার জানে, তাই জলে ঝাঁপিয়ে পড়ে ওকে পুকুর ধারে টেনে আনে, আর বাকিরা মিলে টেনে তোলে ওকে। প্রচুর জল খেয়েছে তোমার বোন। ওই মেয়েটি পেট চেপে চেপে সব জল বার করেছে, জ্ঞান ফিরিয়েছে, তারপর ও ড্রেস চেঞ্জ করিয়েছে। ওকে দিয়েই অনু তোমাকে ফোন করিয়েছিল। আমার হাত পা কাঁপছে। পুরো ঘটনাটা হজম করব কি, মাথাটা ঝিমঝিম করছে মারাত্মক। রাগ হচ্ছে অনুর ওপর, নাকি দুঃখ হচ্ছে নিজের ওপর, নাকি কৃতজ্ঞতা জাগছে ভগবানের ওপর, জানি না আমি। অন্বেষার মা আমার অবস্থাটা বুঝতে পেরে বললেন, এক কাপ চা খাও তুমি, একটু ভালো ফিল করবে। তারপর চায়ের ব্যবস্থা করতে নিজেই বেরিয়ে গেলেন। ইতিমধ্যে সম্বিত ফিরেছে। আমার টেনশন, চিন্তা, ভয় সবটা গিয়ে পড়লো মোমের ওপর। স্থান কাল পাত্র ভুলে আমি প্রায় চেঁচিয়ে উঠলাম, তোকে বারণ করেছিলাম না সিদ্ধি ভাঙ এসব খাবি না? কথার অবাধ্য হবার জন্য দরকার হলে নিজের ক্ষতিও করে দিতে পারিস। এটা কি তোদের নিউ ট্রেন্ড? কি হলো, মাথা গোজ করে বসে রইলি কেন? জবাব দে। সরি, আসলে আসল নকল কোনো এক্সকিউজ চাই না আমি। গেট আপ অ্যান্ড কাম উইথ মি। আমরা কাল সকালে কলকাতা ফিরব। দা ভাই, কি? উঠে আয় বলছি না? কাম অন, রাইট নাও। আমার কথাটা অন্তত শোন, টেনে দুটো থাপ্পড় দেব তোমায়। আজ একটা দুর্ঘটনা ঘটে গেলে বাবা মাকে গিয়ে আমি কি বলতাম? ইডিয়েট একটা, এক্ষুনি রিসর্টে ফিরবি তুই আমার সাথে। আর আপনি বরং চাটা খেয়ে তারপর যেখানে যাবার যাবেন। এই নিন ধরুন। হঠাৎ বিষম চমকে গেলাম আমি, খুব চেনা একটা গলার আওয়াজে। মোমকে বকতে গিয়ে খেয়াল করিনি আমার বকার আওয়াজ পেয়ে কখন সাক্ষ্য, তিথি, রাতুল, মৃগাঙ্ক সবাই এই ঘরে চলে এসেছিল। আর অন্বেষা তো বসেই ছিল খাটের অপর পারে, মোমের পাশে কাচুমাচু মুখে। অন্বেষার মাও ফিরে এসেছেন ঘরে, সাথে চায়ের ট্রে নিয়ে একটি মহিলা, যিনি এক্ষুনি আমাকে চাটা খেয়ে নেবার অর্ডার দিলেন রীতিমতো। চাটা ওনার হাত থেকে নিতে গিয়ে সারা শরীর কেঁপে উঠল আমার। কিছুটা চা চলকে পড়ল মেঝে, পাতা পুরু কার্পেটের ওপর। অন্বেষার মা একটু হেসে বললেন, আর টেনশন করো না আর্য, সব ঠিক আছে।
শান্ত হও আর তোমার সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে বৃতি, আমার কর্মচারী আর তোমার বোনের লাইফ সেভার। আর বৃতি, এই হচ্ছে আর্য, মৌমিশ্রীর সেই রাগী দাদা যাকে একটা ফোন করতে গিয়ে এই বীর পুঙ্গবদের গলা শুকিয়ে গেছিল। তুই এনাকেই ফোন করেছিলি। বৃতি আলগা একটা হাসি মুখে রেখে খুব ধীর গলায় শুধু বলল, এনারও তো সাহসের বহর দেখা যাচ্ছে, এখনও নিজেরই হাত পা কাঁপছে, আবার বোনের ওপর চেঁচাচ্ছেন। যাই হোক, আমার বলা কর্তব্য বলে মনে হলো তাই বলে যাচ্ছি। আপনার বোন আপনার কথা মতো এক্ষুনি লাফিয়ে উঠে আপনার হাত ধরে বাড়ি ফেরার পথ ধরতে পারবেন না। ওনার ডান পাটা মুচকে গেছে, ভালো মতো ফুলে ঢোল হয়ে গেছিল। আমি যদিও চুন হলুদ লাগিয়ে দিয়েছি, কিন্তু আজকের দিনটা বেড রেস্ট হলেই ভালো হয় বলে বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে গেল বৃতি। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। অন্বেষার মা অর্থাৎ কাকিমা আমাকে বললেন, এই মেয়েটি বড্ড কটকট করে কথা বলে, তুমি কিছু মনে করো না। আর আজকে আর ফিরতে হবে না আর্য, এখানে রাতে খেয়ে দে বিশ্রাম নিয়ে কাল সকালে ফিরো একদম। মেয়েটার রাত বিরেতে পায়ের ব্যথাটা বাড়লে এখানে ওষুধ আছে, কাছেই ডাক্তারের বাড়িও আছে। তোমাদের রিসর্টটা একদম ফাঁকা জায়গায়, ওখানে নিয়ে যেও না মেয়েটাকে। এখানে আমরা সবাই আছি ওর দেখাশোনা করার জন্য। এই বৃতিকেও বলেছি রাতটা থেকে যাবে, ও ভালো নার্সিংয়ের কাজও জানে। তুমি চাটা খেয়ে নাও ঠান্ডা হবার আগে। আমার কথা বলার ক্ষমতা হারিয়েছে। চোখের সামনে কাকে দেখলাম, দীর্ঘ 6 বছর আগে যে একদিন হাওয়ার মতো উবে গেছিল প্রায়, সে এখানে এইভাবে আমার সামনে। এও কি সম্ভব? ধপ করে বসে পড়লাম সাইডে রাখা সোফাটাতে। একের পর এক ঘটনা যেন আমার চোখের সামনে সাদা কালো রিলে প্লে হচ্ছে। রবীন্দ্রভারতী ক্যাম্পাস, কলেজের ফার্স্ট ইয়ারে দোলের দিন গেছি কলেজের বন্ধুরা মিলে, বসে প্রোগ্রাম দেখছি। পেছনের রোয়ের একজন বেশ কয়েকবার কুনুয়ের গুঁতো মারল। রাগ করে তাকাতে দেখি ছোট ছোট ব্লান্ট কাট করা চুলে ক্লিপ দিয়ে একটা পলাশ ফুল গোজার আপ্রাণ চেষ্টা করে চলেছে একটা মেয়ে, কিন্তু কিছুতেই পারছে না। ফলস্বরূপ আমার পিঠে প্রাপ্তি ওই গুঁতোগুলো। আপনার কনুইটা আমার পিঠে বারবার লাগছে বলতে ঝরঝর করে একগাদা কথা ধেয়ে এলো আমার দিকে। লাগছে সেটা আমিও বুঝেছি, কিন্তু কি করব? আমার মাথায় ফুলটা লাগানোর চেষ্টা করছি, পারছি না। আগে কোনোদিন এসব লাগায়নি তো তাই। আর এইটুকু জায়গায় বসে এসব লাগানো যায়? তাছাড়া এত ভিড়ের মধ্যে বসে বসে কম গুঁতো তো সহ্য করছেন না চারপাশ থেকে। আর এই একটু গুঁতোই আপনাকে এত কাহিল করে দিল। চুপ করে বসুন তো সামনে ফিরে। সেদিন সামনে ফিরে বসে তো ছিলাম, কিন্তু পাশে বসা আমার ক্লাসমেট রেশমিকে বলেছিলাম, একটু হেল্প করে দে রে, ওই চুলে পলাশ লাগাবে কিভাবে, একটু ঠিক করে দে, না হলে গুঁতো খেয়ে খেয়েই আমার স্পাইনাল কর্ডটা আজ যাবে। উফ, বলা বাহুল্য, ডান্সার হবার সুবাদে রেশমির কাছে এই কাজটুকু কিছুই ছিল না। ও মেয়েটাকে হেল্প করতে চাইতে এক কথায় রাজি সে। তারপর তার 15 মিনিট ধরে চেষ্টা করে ব্যর্থ হওয়া কাজটা রেশমিকে 2 মিনিটে করে দিতে দেখে খুব খুশি হয়ে বলেছিল প্রোগ্রামের পর ওকে চা খাওয়াবে। প্রোগ্রাম শেষে আবির খেলা হলো সবাই মিলে, আর রেশমির লেজুর হিসাবে আমরা কয়েকজনও ভিড়ে গেলাম চায়ের ট্রিট আদায় করতে। অবশ্য চায়ের দোকানে দাঁড়িয়ে চার প্রজাপতি বিস্কুট খাবার ফাঁকে টুক করে আমার পাশে এসে দাঁড়িয়ে সে বলল, ট্রিট নিতে তো খুব মজা লাগে, আর তখন একটু কনুইয়ের গুঁতো লেগেছে বলে কেমন মারমার করে তেড়ে গেছিলেন। আপনাকে কি ট্রিট দেওয়া উচিত? ঠিক আছে, আমার চায়ের দামটা আমিই দিয়ে দেব। এসব কথা শুনতে আমি রাজি নই। থাক থাক, ওই অতগুলো গুঁতো দেবার পর তার ক্ষতিপূরণ না দিলে রবি ঠাকুর পাপ দেবেন। তাছাড়া রেশমিকে আমার চুলে ফুলটা লাগিয়ে দিতেও তো আপনিই বলেছিলেন, তাই এটুকু ট্রিট তো বানতা হে। আপনি জানলেন কি করে আমি বলেছি? একজনের প্রায় ঘাড়ের ওপর বসে যদি তার এটুকু কথা শুনতে না পাই। ও, বলে হেসে ফেলেছিলাম আমি। কিভাবে যেন ওই টানা চোখ, থ্যাবড়া নাক, ব্লান্ট কাট চুলের তরবরিয়ে পাহাড়ি টানে বাংলা বলা মেয়েটা আমাদের বন্ধু হয়ে উঠেছিল সেদিন থেকেই। জেনেছিলাম ওর মা বাঙালি, বাবা পাহাড়ি। ওর মা পরিবারের সাথে পাহাড়ে বেড়াতে গেলে দুজনের আলাপ হয়, তারপর বাড়ির অমতে বিয়ে। তাই মামা বাড়ি কলকাতার কাছে সাঁতরাগাছিতে হলেও ও কোনো দিন মামা, দাদু, দিদা কাউকে দেখেনি। কলকাতাতে এসেও থাকতো একটা গার্লস হস্টেলে। ও বলেছিল মায়ের ইচ্ছেতেই মূলত ও পড়াশোনা করতে পারছে। কার্শিয়াংয়ের একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওর মা ওকে কলকাতায় পাঠিয়ে দেয় গ্র্যাজুয়েশনের জন্য। কলকাতা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি নিয়ে পড়ছিল। আসলে বৃতির বাবা ছিল একটা মাতাল, দুশ্চরিত্র, বেকার
ছেলে, যেটা ওর মা বিয়ের পরে বুঝতে পারে, কিন্তু ততদিনে ওর মায়ের বাড়ি ফেরবার পথও বন্ধ। ওর এক দাদা আর এক ভাই আছে, তারা পাহাড়ে বাবা মার কাছে থাকলেও ওর মা ওকে কলকাতায় পড়াশোনা করার ছুতোয় পাঠিয়ে দেয়, যাতে বাবার কাছ থেকে মেয়ে দূরে থাকতে পারে। বৃতি যখন জিওগ্রাফি অনার্সের ফার্স্ট ইয়ার, তখন আমি যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচারের ফার্স্ট ইয়ারে। সমবয়সী বন্ধুত্ব, তার থেকে আড্ডা, গান, ঘুরে বেড়ানো, এসব মিলিয়ে আমাদের বন্ধুদের দলটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিল ও। বৃতি তামাং। পরের দোলে সবাই মিলে শান্তিনিকেতন যাওয়া হলো। কিছু জায়গার বাতাসে যেন প্রেম উড়তে থাকে। বসন্তের শান্তিনিকেতনও ঠিক তেমনই। তবে সেবারের শান্তিনিকেতন যাওয়াটা জীবনের মোড়টাই হয়তো ঘুরিয়ে দিয়েছিল আমার। দোলের আগের দিন আমরা পৌঁছাই ওখানে। একটা নতুন হওয়া রিসর্টের প্রায় সব কটা ঘরই বুক করতে হয়েছিল আমাদের দলটার জন্য। সন্ধেবেলা বাইরের লনে চা নিয়ে বসে আড্ডা মারতে মারতে গান ধরেছিলাম সবাই মিলে। রবি ঠাকুরের দেশে গেলে প্রেমের সাথে গানও যেন পেয়ে বসে। বৃতি সারা সন্ধে প্রায় চুপ করে বসেছিল, কারণ ও গান গাইতে জানতো না। গিটারটা ও বাজাতে পারতো টুকটাক, সেটা আমরা জানতাম, কিন্তু তার সবই হয় ওয়েস্টার্ন অথবা ওদের পাহাড়ি কিছু ধুন। কিন্তু সংযুক্তা যখন বলল, তুমি কেমন করে গান করো হে গুণী, গাইবে, বৃতি হঠাৎ কৌশিকের গিটারটা চেয়ে নিয়েছিল। ওনাকে ওই গানটা বাজাতে পারে গিটারে। সংযুক্তা ছিল রবীন্দ্রভারতীর ছাত্রী, গান নিয়ে পড়াশোনা ওর, আমাদের সেম ব্যাচ, আর অসাধারণ গান গাইতো। ওর গানের গুণমুগ্ধ ছিলাম আমরা সবাই, তবে আমাদের ব্যাচমেট কৌশিকের মুগ্ধতাটা একটু বেশি ছিল, এই আর কি। সে বেচারা সংযুক্তার সাথে বাজানোর সুযোগটা হাতছাড়া হচ্ছে দেখে বেশ দুঃখ পেল। আমরা বুঝলেও কেউ মুখে কিছু বললাম না, কারণ বৃতির উৎসাহের কাছে ওই দুঃখটুকু কিছুই না। সে যাই হোক, সংযুক্তার গানের সাথে বৃতির নিখুঁত গিটার আমাদের গায়ে কাটা দিচ্ছিল। কে বলবে এই মেয়েটা যে নাকি দু একটা বাংলা গান বাজাতে পারে বলে সে এমন নিখুঁতভাবে এই গানটা বাজাবে, এমন অবলীলায়? কে কি ভাবছিল সেই সময় আমি জানি না, তবে বৃতির শান্ত নিষ্পাপ মুখ আর চোখ নিচু করে এক মনে গিটার বাজানো দেখতে দেখতে মনে হচ্ছিল আমি ঠিক সেই মুহূর্তে অনায়াসে হারিয়ে যেতে পারি। ওর না তাকানো চাউনিতে, ওর হাতের প্রতিটা আঙুলের ভাঁজে, ওর ছুঁয়ে যাওয়া গিটারের প্রতিটা তারে। কখন গান শেষ হয়ে গেছে বুঝিনি। চমক ভাঙল বৃতিকে নিয়ে ওদের উচ্ছ্বাসের শব্দে। আমি ওর দিকে তাকাতেই চোখাচোখি হলো, যেন ও আমার দিকেই তাকিয়েছিল, আমার তাকানোর অপেক্ষায়। আমার দিকে ছোট্ট একটা হাসি ছুঁড়ে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো বৃতি। ডিনার টেবিলে সবাই যখন বসলাম, বৃতিকে দেখলাম এক কোণে বসে আছে। খাবার আসতেই মন দিয়ে খেতে শুরু করলো, সেই রকম চোখ নামিয়েই। রাতটা কেটে গেল কোনোভাবে, ঘুম এলো না আমার। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে সবাই রওনা হলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। আমরা ছেলেরা সব হলুদ বা সাদা পাঞ্জাবি পরেছিলাম, আর মেয়েরা পরেছিল একই রঙের শাড়ি। শুধু বৃতি এলো কুসুম রঙের একটা সালোয়ার কামিজে। রেশমি ওর চুলে আজও যত্ন করে লাগিয়ে দিল পলাশ ফুল। এই 1 বছরে বৃতির চুল কিন্তু একই রকম ছিল, সেই ব্লান্ট কাট ঘাড় পর্যন্ত। ওর নাকি ওটাই সুবিধা হতো। সেদিন সারাদিন নাচ গান রঙের খেলা খেলে যখন ক্লান্ত হয়ে সবাই একটা গাছের নিচে বসেছি আমরা, বৃতি তখনও দাঁড়িয়ে। আমার মাথায় যে কি দুর্বুদ্ধি ভর করেছিল কে জানে। দুম করে উঠে দাঁড়িয়ে বৃতির ঠিক সামনে গিয়ে বলেছিলাম, শোন, একটা কথা আছে, খুব জরুরি। হ্যাঁ বল না। তোর বয়ফ্রেন্ড আছে? মানে, এ আবার কি প্রশ্ন? হেসে উঠল বৃতি। আছে কি না বল না। উফ, থাকলে তোরা জানতে পারতিস না এতদিনে? যাক, তাহলে নিশ্চিন্ত। কি? বলছি যে আমিও কিন্তু মাথায় ক্লিপ দিয়ে খুব সুন্দর করে ফুল লাগিয়ে দিতে পারি। তো হঠাৎ এই কথা? বলছি আমি মাথায় ক্লিপ দিয়ে ফুল লাগিয়ে দিতে পারি, আর তুই সেটা পারিস না। কিন্তু প্রত্যেকবার দোলে রেশমিকেও পাশে পাবি না, তাই তোর লাভের জন্যই বলছিলাম আর কি। কি বলছিস? কিসের লাভ? খুলে বল না। না মানে তুই যদি পার্মানেন্টলি একজনকে পাস যে তোর চুলে ফুল লাগিয়ে দিতে পারবে, তোর চুল আঁচড়ে দিতে পারবে, তোকে রবীন্দ্রসঙ্গীত গিটারে তুলিয়ে দিতে পারবে, কেমন হয় বল? তুই কি বলছিস ঠিক? ধুর বাবা, তুই বড্ড ছেলে মানুষ। বলছি কি, ভালোবাসি, তোকে ভালোবাসি।
তোকে ছেড়ে থাকাটা খুব কঠিন, তাই তোকে অফার দিচ্ছিলাম যে এই এই সুবিধাগুলো পেতে পারিস আমাকে তোর লেজুর হতে দিলে। প্রায় 30 সেকেন্ড আমার মুখের দিকে একরকম হাঁ করে তাকিয়ে রইল বৃতি। তারপর আস্তে আস্তে বলল, তুই কি আমাকে প্রপোজ করলি এক্ষুনি? আগে হ্যাঁ মা। তোর কি মনে হয় আমি এটা অ্যাকসেপ্ট করব? এমনিতে না করলেও ওই চুল ঠিক করার অফারটা বোধহয় আর কোথাও পাবি না। আর কারণে অকারণে পিঠে তোর হাতের গুঁতো সহ্য করার লোকও পাবি না। এবার ভেবে বল। বৃতি চুপ করে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। বাকিরা সবাই হাততালি দিয়ে উঠেছে। শোভন, কৌশিক, সংযুক্তা, রেশমি আমাকে আওয়াজ তো দিচ্ছেই, সাথে বৃতিকে নিয়েও পড়েছে। রেশমি বৃতিকে বলল, কি রে, আর্য যে প্রপোজ করলো তার উত্তরটা দে। বাকিরাও তাল দিচ্ছে ওর কথায়। বেশ খানিক পরে মাথা তুলে সোজা চোখে আমার দিকে তাকালো বৃতি। আমার ততক্ষণে হার্টবিট বাড়তে বাড়তে মনে হচ্ছে হাড়টা ফেটেই যাবে। তারপর সবার দিকে চোখ বুলিয়ে ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খুব আস্তে আস্তে বলল, কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট হয়ে এমন আনরোম্যান্টিক্যালি প্রপোজ করতে তো লজ্জা হলো না? তাও আবার গোটা একটা বছর নিলি বুঝতে যে আমাকে ভালোবাসিস। আমার কি এক্ষুনি রিপ্লাই দেওয়া উচিত? না মানে আমি ঠিক জানি না কিভাবে প্রপোজ করা উচিত, তাই এইভাবে মানে তুই উত্তরটা। ওরে বৃতি গাধাটাকে জবাবটা দিয়ে দে জলদি। তুই তো এতদিনে বুঝেই গেছিস সে আমাদের গ্রুপের ক্যাবলাকান্ত ব্যক্তি, কিন্তু সে যে এমন ক্লাইম্যাক্স ক্রিয়েট করবে, এসব চুলে ফুল গুজে দেবো মার্কা ডায়লগ দিয়ে কাউকে প্রপোজ করবে, তাও দোলের দিন শান্তিনিকেতনে দাঁড়িয়ে, হজম হচ্ছে না রে, জাস্ট নিতে পারছি না আমরা। ফোড়ন কাটে সংযুক্তা। না, বৃতি সেদিন স্পষ্ট করে কিছু বলেনি, তবে ওর চুপ করে যাওয়ার মধ্যেই আমি উত্তরটা পেয়ে গেছিলাম। সন্ধেবেলা দোল পূর্ণিমার আলোতে যখন খোয়াই ভেসে যাচ্ছে, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে গিয়ে বহুক্ষণ। শোভন বাঁশি বাজাচ্ছিল, বৃতি চুপ করে আমার পাশে এসে দাঁড়িয়েছিল পুরো সময়টাই। খুব ইচ্ছে হচ্ছিল ওর হাতটা ছুঁয়ে দেখি, ও আমার কাঁধে মাথা রাখুক একটু। বৃতি বোধহয় আমার ইচ্ছেগুলো বুঝতে পারছিল কোনো ম্যাজিকে। হঠাৎ আমার হাতটা ধরে বলল, অপূর্ণ ইচ্ছেগুলো জমিয়ে রাখ, কোনো একটা দিন আমরা সবটা পূরণ করব। এই একটা মজা পাহাড়ি মানুষদের, শান্ত অথচ দৃঢ়। নিজের মনের কথা চেপে রাখা, ভালো লাগা বুঝতে না দেওয়া বা লজ্জায় গুটিয়ে যাওয়া, এসব নেই ওদের মধ্যে। ওদের জীবনযাপনের মতোই ওদের চিন্তাভাবনা আর কাজগুলো বড় সোজাসাপটা। শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরের সময়টা হুহু করে কেটে যাচ্ছিল। ছোটোখাটো কিছু পরিবর্তন হয়েছিল আমার লাইফে, যেমন বৃতি আর আমি আলাদা কলেজে পড়তাম। ওর হস্টেল থেকে আমার বাড়িও যথেষ্ট দূরেই ছিল, ফলে আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা এগিয়ে গেছিল আর ফেরার সময়টা পিছিয়ে গেছিল। তাই নিয়ে মায়ের সাথে ঝামেলা বেড়েছিল, মোবাইলের রিচার্জের অঙ্ক বেড়েছিল। এরকম টুকটাক পরিবর্তন ছাড়া বাকিটা ঠিকই ছিল। কলেজে 3rd ইয়ারে উঠেছি, রেজাল্ট খুব খারাপ হয়নি। কিন্তু একদিন রাতে বাড়ি ফেরার পর বাবার কাছে খুব ঝাড় খেলাম, কারণ মা সন্দেহ করেছিল আমি প্রেম করছি লুকিয়ে লুকিয়ে। যদিও বুঝেছিলাম মায়ের কান অবধি কথাটা তোলার আসল কারিগর আর কেউ না, স্বয়ং আমার মহাবিচ্ছু বোনটি। আর এমন খবর মা অবধি পৌঁছানো মানে বাবার কানে সেটা অবধারিতভাবেই যাবে। সে যাই হোক, জেনেই যখন গেছে তখন সবটা খুলে বলেই দিলাম বাবা মাকে। বাবা শুনে চুপ করে গেল একটু। মা গজগজ করতে করতে রাতের খাবার বাড়তে গেল। জানি এরপর রোজ ইনস্টলমেন্টে নানান প্রশ্ন আসবে, তাই পরের দিনই বৃতিকে বললাম যে বাড়িতে সব জেনে গেছে, তোকে উইকেন্ডে মা বাবার সাথে দেখা করাতে নিয়ে যাব। বেচারি একটু ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। বাড়িতেও সেই মতো বললাম রাত্রে খাবার সময়, মা তোমার মনে কয়েক হাজার প্রশ্ন আছে জানি, তাই সামনের রবিবার বৃতিকে আসতে বলেছি আমাদের বাড়ি। তোমার প্রশ্নের ঝুলি উজাড় করে প্রাণ ভরে জেনে নিও। মা খেপে বলল, এ আবার কিরকম কথা? ওই মেয়েটাকেও এসব বলেছিস তার মানে আমার নামে? উফ মা, ওকে কিচ্ছু বলিনি, শুধু আমাদের বাড়ি আসতে রাজি করিয়েছি। বৃতি এলো, মা বাবার সাথে কথা বলল, মোমের সাথে আড্ডা দিল সারাদিন ধরে। কিভাবে সময়টা হুহু করে কেটে গেল। ওর যাবার সময় আমি ট্যাক্সি বুক করছিলাম, মা নিজে থেকেই এসে বলল, ট্যাক্সি বুক করে কাজ নেই, তুই যা, ওকে পৌঁছে দিয়ে আয়, আর একটু তাড়াতাড়ি আসিস। বাড়ি ফিরে মায়ের গলায় প্রশংসার সুর। বাবারও পছন্দ হয়েছে মেয়েটাকে, শুধু মোমের কেন জানি না সেদিন খুব একটা মনে ধরেনি বৃতিকে। ওর ছোট করে কাটা চুল, চ্যাপ্টা নাক, টানা চোখ, টম বয়দের মতো হাবভাব, এদিকে কথা বলে আস্তে আস্তে, সবটাই ওর খুব অদ্ভুত মনে হয়েছিল। আমার সাথে বেমানান লেগেছিল, কিন্তু মা সেদিন মোমকে বলে,
মেয়েটা আসলে যত্ন করতে জানে রে মোম, সেটা ঘরের জিনিসপত্র হোক বা সম্পর্ক। আমি ওর সাথে কথায় কথায় বুঝে নিয়েছি সেটা। বাবাও সেদিন মার কথা সমর্থন করে মোমকে বোঝালো। আমি বুঝলাম বাড়িতে বৃত্তি পাশ করেছে উইথ ফুল মার্কস। এই খুশি নিয়ে বেশ কটা মাস কাটলো। আমার বাড়িতেও ওর নিত্য যাওয়া আসা তখন। মা প্রায় এটা ওটা সেটা বাঙালি রেসিপি বানিয়ে ওকে খাওয়ায়, তো ও কোনোদিন ওদের লোকাল কোনো পাহাড়ি রান্না করে দিয়ে তাক লাগিয়ে দেয়। এর মধ্যে মার্চ মাস এসে পড়লো, আর এক সপ্তাহ পরেই আবার দোল। আবার শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান আমাদের রেডি। সেই মতো ঘর দোরও বুকিং হয়েছে। বৃতি খুব এক্সাইটেড। আর এবছর মোম আমার সাথে যাবে বলে খুব বায়না ধরেছে, তাই ওকেও নিয়েই যাব। এসবের মধ্যেই হঠাৎ একদিন সকালবেলা বৃত্তির ফোন ধরতেই খুব হন্তদন্ত হয়ে বলল, আমাকে একটা হেল্প করবি আর্য? শিলিগুড়ি যাবার ট্রেনের টিকিট চাই আমার একটা, যে কোনো ট্রেনে, যে কোনো ক্লাসে। কেন রে, হঠাৎ কি হলো? মা খুব অসুস্থ, কি যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালে বাবা ফোন করেছিল, ভালো করে কিছু বলতে পারলো না। যা বলল তাতে মনে হচ্ছে আমার হাতে সময় বেশি নেই। বলতে বলতে কেঁদে ফেলেছিল মেয়েটা। সেই প্রথম বৃতির কান্না শুনেছিলাম আমি। বাবাকে ঘটনাটা বলাতে বাবার বন্ধুর মাধ্যমে জোগাড় হয়ে গেল দুপুরের ট্রেনের টিকিট। মা ফোনে কথা বলল ওর সাথে, আর আমি দৌড়ে গেলাম ওর হস্টেলের সামনে। রেশমিকেও নিলাম সঙ্গে। আমাকে তো ঢুকতে দেবে না, ও গিয়ে যদি কোনো হেল্প করতে পারে মেয়েটাকে। ব্যাগ প্যাক করে যখন হাওড়ার ট্যাক্সি ধরলাম, দুশ্চিন্তায় ওই ছোট্ট মুখটা আরও ছোট হয়ে গেছে। আমি আর রেশমি মিলে জোর করে একটু খাবার আর জল খাওয়ালাম ওকে। বাকিটা দিয়ে দিলাম ওর হ্যান্ডব্যাগে। হাওড়া ট্রেনে ওঠার সময়ও হঠাৎ বলল, আমার খুব ভয় করছে আর্য, জানিস? কিসের ভয় পাগলি? কাকিমা ঠিক হয়ে যাবেন দেখিস। আর কাকু হয়তো বেশি টেনশন করছেন। না রে, তুই জানিস না, ব্যাপারটা অন্য রকম। কী রকম? আর ফিরতে পারলে হয় কলকাতায়। যাকগে, ছাড়, ও তুই বুঝবি না। কোনোদিন সুযোগ পেলে শোনাবো তোকে গল্প। এখন কিছু জানতে চাস না প্লিজ? আচ্ছা বেশ, চাইবো না জানতে, কিন্তু কবে ফিরবি বৃতি? জানি না রে, কি আছে আমার কপালে সেটাও বুঝতে পারছি না। আচ্ছা তুই গিয়ে দেখ কি হয়, এত ভাবিস না আগে থেকেই। কিন্তু যাই হোক, আমাকে অবশ্যই ইনফর্ম করতে থাকবি। আর কোনো দরকার লাগলে, হেল্প লাগলে অবশ্যই জানাবি। আর আর 1 মিনিট দাঁড়া। জানতাম বাড়ি গেলে আগামী 5 দিনের মধ্যে ও আর ফিরতে পারবে না কলকাতায়। অতএব আমাদের দোল শান্তিনিকেতন, পূর্ণিমার চাঁদের আলোয় খোয়াইয়ের ধারে বসা। সত্যি হতে চলা এই স্বপ্নগুলো আবার স্বপ্ন হয়েই থাকবে। আরও একটা বছরের জন্য, কিংবা হয়তো তার চেয়েও অনেক অনেক বেশি দিনের জন্য। তাই বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের পুরনো আবিরের স্টক থেকে একটুখানি নিয়ে গেছিলাম পকেটে করে। ওটা বের করে ওর গালে আর কপালে ছুঁয়ে দিয়ে বলেছিলাম, হ্যাপি হোলি, তাড়াতাড়ি ফিরিস, অপেক্ষা করব। ওর ছলো ছলো চোখের দিকে চোখ রাখতে পারিনি। নামিয়ে নিয়েছিলাম চোখ। ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপর বৃতির থেকে 2টো ফোন পেয়েছিলাম। প্রথমটা করেছিল জাস্ট বাড়ি পৌঁছেই, আর দ্বিতীয়টা এসেছিল তার পরের দিন দুপুরে। ফোনটা বেজে উঠতেই আমি ধরেছিলাম। অপর প্রান্ত থেকে বৃতি খুব তাড়াতাড়ি কটা মাত্র কথা বলতে পেরেছিল। মার অ্যাক্সিডেন্ট হয়নি আর্য। বাবা মাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি সেটা জেনে ফেলেছি। কিন্তু যা অবস্থা, মা বাঁচবে না রে আর। আমিও আর এখান থেকে ফিরতে পারবো কি না জানি না। পারলে বেঁচে গেলাম, না পারলে তুই অন্তত ভালো থাকিস আর্য, আমার জন্য অপেক্ষা করিস না। ব্যাস এইটুকুই। আমাকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়েছিল বৃতি তামাং। খুব ভয় পেয়ে গেছিলাম আমি ওরকম কথা শুনে। সঙ্গে সঙ্গে রিং ব্যাক করলাম ওর নাম্বারে, কিন্তু না, ওই নাম্বারটা ততক্ষণে সুইচ অফ হয়ে গেছে। তারপর আবার বারবার, বহু লক্ষ হাজারবার চেষ্টা করেছি ওই ফোনে, আর কোনো দিন রিং হয়নি। ম্যাজিকের মতো আমার জীবনে আছে থেকে নেই হয়ে গেল বৃতি নামের একটা মানুষ। প্রথমে টেনশন, তারপর দুশ্চিন্তা নানা রকম, তারপর রাগ, আর শেষে একরাশ ঘৃণা নিয়ে চলেছি আমি এত বছর ধরে। সেই বছর থেকে আমি দোল খেলি না, আর পাহাড়ে বেড়াতে যাই না। 6টা বছর এইভাবে চলছি আমি। মা, বাবা, মোম, আর খুব কাছে কয়েকটা বন্ধু, এরা সব জানে, সবটা জানে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স করেছি, পরীক্ষা দিয়ে প্রফেসরও হয়েছি এতদিনে। সেই ঝাঁকড়া চুলের, রোগা চশমা পরা ক্যাবলা ছেলেটা আজ লম্বা চওড়া, ফ্রেঞ্চ কাট দাড়ি, সম্বলিত শহরের এক নামী কলেজের একজন নামী এবং রাগী প্রফেসর। কিন্তু সব পেরিয়ে মনের কোণের ক্ষতটা আজও দগদগে। তাই আর কোনো নারী সঙ্গ আমার করা হয়ে ওঠেনি। আর আজ এত বছর বাদে সেই বৃতি তামাং কি অদ্ভুতভাবে এন্ট্রি নিল আমার সামনে, আমার বোনের জীবনদাত্রী হয়ে। দা ভাই, এই দা ভাই, চাটা পুরো ঠান্ডা হয়ে গেল তো। ওই কি ভাবছিস?
মোমের ডাকে জ্ঞান ফিরল। চমকে উঠে বুঝলাম অতীতে হারিয়ে গেছিলাম। ইস, হাতের চাটা সত্যি ঠান্ডা হয়ে গেছে একেবারে। মোমকে কিছু বলতে যেতেই মুখে আঙুল দিয়ে ইশারায় আমাকে চুপ করতে বলল মোম। তারপর বলল, বহুক্ষণ একভাবে বসেছিলিস তুই, এদিকে উঠে আসবি একটু আমার পাশে। আমি উঠে গিয়ে ওর কাছে বসলাম। ও আমার হাতের আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে বলল, খুব ভয় পেয়েছিস জানি, অচেনা জায়গা, এমন খবর সব মিলিয়ে, কিন্তু এসে থেকে তুই একবারও মাথায় একটু হাত বুলিয়ে দিলি না তো আমার। এত রেগে আছিস আমার ওপর। আমি ভীষণ অপ্রস্তুতে পড়লাম ওর কথায়। সত্যিই তো, মেয়েটার পায়ে কোথায় লেগেছে সেটা পর্যন্ত দেখতে না চেয়ে ওকে বকাবকি করলাম। তারপর নিজের চিন্তায় ডুবে গেলাম। ছি ছি, আমি তাড়াতাড়ি বললাম, দেখি তোর পায়ের কোথায় লেগেছে। এই দেখ, এখন ব্যান্ডেজ করা, চুন হলুদ দিয়ে, কিন্তু ফুলে গেছে রে অনেকটা। আমি ওখানে আলতো করে আঙুল ছুঁয়ে তারপর হাত রাখলাম ওর মাথায়, চুলে। মোম আমার কাছে একটু ঘেঁষে এসে আমার হাতটা জড়িয়ে ধরে মাথাটা হাতে হেলান দিয়ে বলল, বৃতিদিকে দেখে সকালে আমিও সাংঘাতিক চমকে গেছিলাম রে দা ভাই। কি চেহারা হয়েছে মেয়েটার। তবে তুই একটা চান্স পেয়েছিস ওর উবে যাওয়ার রহস্যটা উদ্ঘাটন করার। আর আজ রাতে তো থাকবো এখানে। ও থাকবে, ডেকে একবার কথা বলিস ওর সাথে। না রে মোম, ছাড় না। যে নিজের ইচ্ছে হারিয়ে যায় তাকে চোখের সামনে দেখতে পেলেও খুঁজিয়ে আসলে পাওয়া যায় না। থাকো ওর মতো। তবে হ্যাঁ, আজ তোর জন্য যেটা করেছে আমি সত্যি তার জন্য ওর কাছে কৃতজ্ঞ। একটিবার কথা বল না দা ভাই। আমি বলছি দরকার আছে। জানিস, ও আমাকে জল থেকে তোলার সময় বলেছে, তোমার কিছু হবে না মোম, ঠিক আমি উঠিয়ে নেব তোমাকে। তারপর যখন আমার জ্ঞান ফিরছে একটু একটু করে, ও আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বিড়বিড় করে সমানে বলেছিল, আমার আর্যর এতটা ক্ষতি হবে না, আমি থাকতে তো নাই। তাকাও মোম, একটু তাকাও। তারপর আমার পায়ে চুন হলুদ লাগিয়ে ব্যান্ডেজ করে দেবার সময় দেখছিলাম ওর চোখ লাল টকটকে, কখন যেন কেঁদেছে তার মধ্যেই। দা ভাই রে, কিছু একটা গল্প আছে এই সবটার মধ্যে। একবার তুই জানার চেষ্টা কর, না হলে আমিই করব কিছু একটা। না, তুই কিছু করবি না, আমি জিজ্ঞাসা করব যা করার। আমি শান্ত গম্ভীর গলায় বললাম মোমকে, দা ভাই, অন্বেষার মা কাকিমা তো ওকে জিজ্ঞাসা করছিলেন যে, বৃতি, তুমি মৌমিশ্রীকে যে মোম বলে ডাকছো, ওকে তুমি চেনো? কি বলল? বলল, হ্যাঁ, আমার কলেজে পড়ার সময় খুব পরিচিত একজনের বোন হয় ও। যদিও ওদের সাথে বহু বছর আমার আর যোগাযোগ নেই, তবু চিনতে অসুবিধা হয়নি। অন্বেষাও আমাকে জিজ্ঞাসা করেছে পরে। আমিও একই কথা বলেছি যে দিদিটা কলেজে পড়ার সময় আমি চিনতাম। তারপর দেশের বাড়ি চলে যায়। তারপর আর কিছু জানি না ওর সম্বন্ধে। ইতিমধ্যে সন্ধে নেমে গেছে। যে ঘরে বসে আছি তার জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাড়ির চারদিকের আলো জ্বলে উঠেছে। পকোড়া আর চায়ের ট্রে নিয়ে হাসি মুখে ঘরে ঢুকলো অন্বেষা, সাথে মোমের বাকি বন্ধুরা আর অন্বেষার ভাই মৃগাঙ্ক। সাক্ষ্য, মোমের বয়ফ্রেন্ড, আমার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, দা ভাই, মাথা ঠান্ডা হয়েছে? তুমি কলকাতায় চলো, আমি তোমার খবর নিচ্ছি বলে কটমট করে তাকালাম আমি ওর দিকে। আর পাজি মোমটা হিহি করে হেসে উঠে পুরো ব্যাপারটা হালকা করে দিল। ব্যাস, তারপর আবার চলল আড্ডা, গান, গল্প। ডিনারের সময় কাকিমা এলেন সবাইকে ডাকতে। বললেন আমাদের সবাইকে নিচে ডাইনিং হলে যেতে, আর মোমের খাবার ঘরে দেওয়া হবে। অত বড় ডাইনিং হল আর ডাইনিং টেবিল আমি এর আগে শুধু সিনেমাতেই দেখেছি। সব মিলিয়ে 18 জন বসতে পারে ওই টেবিলে। আমাদের সবারই তাই জায়গা হয়ে গেল বসার। সাথে কাকু মানে অন্বেষার বাবাও বসলেন আমাদের সাথে। খেয়ে উঠতে কাকিমা বললেন, কার কোথায় শোবার ব্যবস্থা হয়েছে? আমি বললাম, আমি মোমের রুমের ওই সোফা কাম বেডটা টেনে নিয়ে শুয়ে পড়ব। ব্যাপারটা বুঝে কেউই বড় একটা আপত্তি করলো না। এই পুরো সময়ের মধ্যে ওকে একবারও আর দেখিনি। কেমন অস্থির লাগছিল, কিন্তু নিজেই নিজের মনকে শাসন করলাম। কি দরকার অকারণ কৌতূহলের। সিঁড়ি দিয়ে উঠে মোমের ঘরে গেলাম। মোমের খাওয়া হয়ে গেছে, আইসক্রিম খাচ্ছে তখন চেটে চেটে পাগলিটা। আমি যেতেই আমাকে বলল, দা ভাই, দরজাটা চট করে বন্ধ করে দে, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমি দরজা ভেজিয়ে দিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। ও বলল, বৃথি ওকে ডিনার করাতে এসেছিল। মোম এক ফাঁকে ওকে বলেছে রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়লে তারপর ওকে ওষুধটা যেন খাওয়াতে আসে। বৃতি তাতে রাজি হয়েছে। কথাটা শুনে থেকে আমার কেমন আনচান করছে ভেতরটা। ওই সময় বৃতিকে আসতে বলা মানে মোম অবধারিতভাবে কথা তুলবে ওর সাথে। আমি কি বলবো কিছু, নাকি চুপ থাকবো? ও যদি এমন কিছু বলে যেটা আমি জানি না, বিশ্বাস করব আগের মতোই, নাকি মানতে পারবো না ওর মুখের কথা? আচ্ছা, সামান্য কিছু টান কি আমার এখনো বেঁচে আছে ওর জন্য? ধুর, না না, এটা টান নয়। এত বছর ধরে যাকে ঘেন্না করে আসছি তার জন্য আবার কিসের টান? এটা জাস্ট ওই একটু
দা ভাই, তুই ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হচ্ছিস আজ। ধুর, কোথায় অন্যমনস্ক? রাতে কি খেয়েছিস রে? চিকেন ছিল না মাটন? মাটন বোধ হয়, নাকি চিকেনই হবে। অনেক চিন্তা করে জবাব দিলাম আমি। মিষ্টি কি খেলি? সন্দেশ নাকি রসগোল্লা? সন্দেশ। এটাও বেশ ভেবেই বললাম আমি। তুই কার পাশে বসেছিলিস রে খেতে? মনে নেই। তুই আমাকে এসব প্রশ্ন করছিস কেন রে? বললাম না, তুই ভীষণ অন্যমনস্ক হয়ে আছিস, এটা হওয়া স্বাভাবিক। শুধু তুই নিজের ভাবনাগুলোকে অ্যাকসেপ্ট করে নে। বড্ড বাচাল হয়েছিস তুই। এই বেকার প্রশ্নগুলোর সাথে অন্যমনস্কের কি সম্পর্ক? আছে ব্রাদার, আছে। তুমি চিকেন না মাটন কোনোটাই খাওনি, খেয়েছো বড়লি মাছ আর চিংড়ি মালাইকারি। আর রসগোল্লা সন্দেশ ছিলই না, ছিল রাবড়ি, যেটা তুমি বেশ ভালো পরিমাণেই সাটিয়েছ, কিন্তু সবই অন্যমনস্ক হয়ে। এই এক চড় মারবো। আমি কি খেয়েছি সেটা আমি বুঝলাম না, আর তুই ঘরে বসে বুঝে গেলি? গেলাম তো, খবর তো হাওয়ায় ওড়ে, তার আবার ঘরবার কি? মোমের সাথে কথার মাঝে ফোনটা বেজে উঠল। বাবা ফোন করেছে। মোম বলল, দা ভাই, বাড়িতে কিছু জানাস না কিন্তু। না না পাগল, এখন কিছু জানাই? সব ঝাড় তোলা থাক, বাড়িতে গিয়ে একদম হাতে গরমে পড়বে তোর ওপর। বেশি পাকামি তোর বের করছি, দাঁড়া না। বলে ফোনটা ধরলাম। বাবা দুজনেই কথা বলল একটু করে আমাদের সাথে। সকাল থেকে এসবের মধ্যে দোলের প্রণাম জানাতেই ভুলে গিয়েছিলাম আমরা, সেটাও সেরে নিলাম। মা ভিডিও কল করতে চাইছিল, মোম ঘুম পেয়েছে বলে কাটালো সেটা। তারপর অন্বেষা, সাক্ষ্য সবাই এলো গুড নাইট বলতে। সাক্ষ্য বলল, দা ভাই, আমি থাকছি মোমের কাছে, তুমি শুয়ে পড়ো না ওই রুমে গিয়ে। হ্যাঁ, ওটাই বাকি আছে, চটপট শুতে যাও। বললাম না তখন, কলকাতায় ফের তারপর তোমাদের দেখছি আমি। উফ সাক্ষ্য, তুই ফাউল করিস তো, একদম বড় বড় ফাউল করিস। ছোটোখাটো কিছু করতে পারিস না? চল তো আমাদের সাথে। দা ভাই, তোমরা শুয়ে পড়ো তো। মোমেরও আজ বেশি ঘুম দরকার, বলল তিথি। দা ভাই, হ্যাপি হোলি বলে আমার গালে আর কপালে রং ছুঁয়ে দিল অন্বেষা। বলল, যা হলো সকাল থেকে, আর যে অবস্থা তোমাকে আসতে হলো আমাদের বাড়িতে, তাতে এটাই ভুলে গেছিলাম। আমিও একটু আবির ছোঁয়ালাম ওর গালে। তারপর বললাম, কাকু কাকিমার ঘরে নিয়ে যাবে একটু আমাকে, ওনাদেরও তো আবির দেওয়া হয়নি। অন্বেষার সাথে ওই রাতেই গেলাম কাকু কাকিমার কাছে। আবির দেওয়া দেওয়ি চলল। কাকুর সাথে সেই প্রথম আলাপ হলো। বেশ মাইডিয়ার মানুষ, অনেকটা বেশ আমার বাবার মতোই। আমার বাড়ির খবরাখবর নিলেন, আমি কি করি না করি জানলেন। তারপর ওদের সবাইকে গুড নাইট করে আমি ফিরে চললাম মোম যে ঘরে আছে সেই দিকে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধে 7:30টায় আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।